সনাতনী শক্তি রূপা গুণময়ী। তিনি এক তবু প্রকাশ বিভিন্ন, দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী। কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী। এখানে উত্তম কুমারের মতো মানুষ যেখানে ব্যর্থ হয়েছিলেন এটা অন্য একটা সংস্করণ করতে গিয়ে, সেইটা আমার মা বারবার করে মাথায় দেন যে কিন্তু এটাকে লঙ্ঘিত করে দিন, মূল সুরটাকে বা মূল যে বাঁধনটাকে একদম ফলো করি। কিন্তু একটা কাঠখড় লোহার জীবনে যখন আমি আবদ্ধ, হঠাৎ একটা ফোন এলো যে আমি ইয়ে থেকে মঠ ফোন করছি, মহারাজ একটু আপনার সঙ্গে দেখা করতে চাই। মানে আমি না প্রথমে জাস্ট ভাবছি কিন্তু মানে ফটো ধর্মচক্র অফিসিয়ালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে আজকে আমাদের চ্যানেলের পডকাস্টে যারা রয়েছেন, যিনি রয়েছেন তিনি নতুন একটি জিনিসের জন্ম দিয়েছেন এই বাঙালির কাছে, এবং বলা ভালো বিশ্বের কাছে। কারণ বাঙালি প্রাণের মহালয়া, যে মহালয়া সকালবেলা মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ শুনে সব বাঙালির ঘুম ভাঙে, সেই মহালয়াকে ইংরাজিতে বিশ্বের ভাষায় প্রেজেন্ট করেছেন সুপ্রিয় সিন্ধু। নমস্কার, ধন্যবাদ। আপনাদেরকে আমার যথেষ্ট শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আমাকে কিছু বলবার এবং আমার এই সৃষ্টি সম্বন্ধে খোঁজ দেওয়ার একটা সুযোগ আছে। এই যে মানে এই মহালয়ার যে একটা ইংরাজি ভাষা হতে পারে, তো সুপ্রিয় বাবু আপনারটা কোথা থেকে এসেছিল যে এইভাবে করবেন, আর কতদিন আগে ভাবনা করছে? আচ্ছা, তার আগে আমি একটা ছোট্ট দুটো কথা দর্শকদেরকে জানিয়ে রেখে বলে আছি, আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে যে একটা শব্দচরণ আমার একটুখানি আপত্তি আছে। মহালয়া নয়, এটা মহিষাসুর মধ্যে। কারণ মহালয়া হচ্ছে আমাদের রিচুয়ালসটা, যে সময়টাকে আমরা বলি হ্যাঁ যে পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু। এটা তবে হ্যাঁ, এটা আপনি একদিক দিয়ে ঠিক বলছেন, সেটা বলবো সেটা যে এটা ইউটিউবের দৌলতে এখন এটা অনেকেই মহালয়া ইন ইংলিশ বলে একটা পরিচয় হয়ে গেছে। কিন্তু আমি সাহিত্যগত ভাবে হ্যাঁ কিওয়ার্ডস হচ্ছে, এটা অনলাইনে কিওয়ার্ডস আপনারা সবাই জানেন, এখন আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এটা অ্যাকচুয়ালি বলা উচিত মহিষাসুর মর্দিনী ইন ইংলিশ। কারণ এই মহালয়া তিথিতে যে মহিষাসুর মর্দিনী নামক অনুষ্ঠানটি আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত হতো 1932 সাল থেকে শুরু, যেটার জন্মদাতা বলতে গেলে ত্রয়ী, আমরা তিনজনকে মেইনলি বলি, কিন্তু আমি সবাই যারা আছেন তারা কেউ কোনো অংশে কম নন। মূলত যাদের নাম উঠে আসে তিনি লিখেছেন শ্রী বাণী কুমার, সঙ্গীত পরিচালক শ্রী পঙ্কজ কুমার মল্লিক, এবং যার কণ্ঠ শুনে আমাদের ঘুম ভাঙে মহালয়ার ভোরে। এটা আমরা সবাই জানি, বাঙালি থেকে নস্টালজি। আমাদের প্রণম্য আমার গুরু শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, মানে আমার গুরু মনে যদি অন্ধকার থেকে আলোর পথ দেখেন, আমরা জীবনে অনেকেই গুরু হিসেবে পাই, কিন্তু এই মহিষাসুর মর্দিনীতে আমার মতো আরো অনেক মানুষের গুরু হচ্ছে একজনই, শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। যাই হোক, যেটা মূল ব্যাপার ছিল হচ্ছে মহিষাসুর মর্দিনী ইন ইংলিশ, এটা মহালয়া ইন ইংলিশ কিন্তু প্রকৃত সাহিত্যগত অর্থে নয়। আচ্ছা, এবার আপনি প্রশ্ন করবেন যে এটার জন্ম বা এটার ভাবনাটা কিভাবে মাথায় আসে। প্রথমত বলি যে আমি ছোটবেলা থেকেই কেন জানি না, ওই হয়তো অনেক বাঙালির মতোই তারা ওই যেভাবে মহালয়ার ভোরে শুনতে শুনতে আমার বড় হয়ে করতে করতে মজার ছলে খেলার ছলে বলতাম যে দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্ত, এরকম ভাবে বলে বলে বেড়াতাম। তো সেই ব্যাপারটা দেখে আমার পাড়ার পাশে একজন আমার কাকু ছিলেন, মারা গেছে করোনার সময়। ইনি বললেন যে বাহ, তুই তো ভালো উচ্চারণ করিস, সত্যি উচ্চারণ তো বেশ ভালো, তুই সঙ্গীতটা কর না আমাদের ক্লাবে, আমাদের সঙ্গে কর। অনেকে সঙ্গীত করে কিন্তু সেভাবে ছুটি কাটছে হয় না, ছুটিবদ্ধ হয় না, উচ্চারণটা বেশ ভালো। এবার এই উৎসাহটা থেকে আমি আস্তে আস্তে শ্রী শ্রী সঙ্গীতটা পড়া শুরু করি। পরে আমি ক্লাবে কাকুর সান্নিধ্যে এসে আমি আমাদের দক্ষিণ সঙ্গীত ক্লাব, সেখানে আমি প্রথম সঙ্গীত করা শুরু করি। এবং প্রথম বছর থেকে বিভিন্ন মানুষের কাছে ভীষণ প্রশংসা পাই যে একটা বাচ্চা ছেলে এত সুন্দর সঙ্গীত করছে। বিশেষ করে কম বয়সী বাচ্চারা যদি কিছু একটা করে দেখবেন যে হ্যাঁ মানে সাধারণ ভাবে কতটা ভালো হলো, তার থেকে বড় কথা যে বাচ্চা কি করছে তাকে সবাই পিচ্ছাপড়ে দেয় বা উৎসাহিত করে। তো এই উৎসাহটা আমাকে সত্যি উৎসাহিত করেছেন। তো করতে করতে আমি চণ্ডীপাঠ বা এই মহিষাসুর মর্দিনীর ব্যাপারটাতে আরো বেশি আমি আগ্রহ ফিল করছি। এবার যখন আমরা আমি যাদবপুর থেকে পাশ করে যখন আমরা নিজে নিজে কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য লড়াই করছি বা চেষ্টা করছি,
তখন আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব তারা বাইরে চলে যায়। এখন এই বাইরে চলে যায় মানে ভারতের বাইরে চলে যায়। তাদের তারা যখন আবার কোনো সময় দেশে ফেরে, অনেকে তাদের পরিবার হয়েছে, কারণ আমাদের অনেকের সেই সময় বিয়ে হয়নি, ম্যাক্সিমাম বন্ধু বান্ধবের বিয়ে হয়ে গেছে, কয়েকজন হয়তো আছে বেশি বয়সে বিয়ে করেছে। তারা যখন আমরা একত্র হচ্ছি তখন বিভিন্ন রকম কথা মানে ভালোবাসা, বিভিন্ন সেই সময় ওখানে কেমন জীবন এখানে কেমন জীবন আদান প্রদান হয় কথাবার্তা। আমার এক বন্ধু বলে উঠলো হঠাৎ করে, জানিস তো, মানে খুব দুঃখের ব্যাপার সত্যি একটু বন্ধু থেকে, যে আমাদের ছেলে মেয়েরা যখন আমরা ওই ভোরবেলা এখনো যখন নিঃশ্বাসের মধ্যে রেডিও চালিয়ে শিখতে চাই, ওরা হাসাহাসি করে, বলো কি করছো তোমরা, বোকা বোকা জিনিস, এখন রেডিও চালিয়ে তুমি কোথায় এগিয়ে যাচ্ছে, হ্যাঁ তোমরা এখন রেডিও চালিয়ে সেই নিঃশ্বাসের মধ্যে শুনছো, কি এর মধ্যে কি পাও। তো এটা শুনে ও কি দুঃখ লেগেছে, কারণ আমাদের সন্তানরা আমাদের সৃষ্টিকে বা আমাদের ঐতিহ্যকে, আমাদের সংস্কৃতিকে মনে হয় সেভাবে ভালোবাসে। তখন আমার মাথায় একদিন স্ট্রাইক করে আমি বলি যে আমার মনে হয় তুই ভুল করছিস। ওরা যে আমাদের শিল্প সাহিত্য বা ঐতিহ্যের প্রতি মানে ভালোবাসা নেই বা শ্রদ্ধা নেই, ব্যাপারটা তা না। ওদের এটা বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে, কারণ ও তো ছোটবেলা থেকে ইংরেজি পরিমণ্ডলে মানুষ হয়ে গেছে। সে কি করে বুঝবে, অনেক বাঙালি বোঝে না যে আমি ভালো করে বলতে পারি যে আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জরি। এই আলোক মঞ্জরি মানেটা কি, বা বাজলো তোমার আলোর বেনে, আলোর যে বেনু হতে পারে, এই ভাবনা চিন্তাগুলো অনেক বাঙালির মধ্যেই নেই। সেখানে একটা ইংরেজি পরিমণ্ডলে মানুষ হচ্ছে, নতুন আধুনিক ভাবে আজকের এই মানে অনলাইনের দুনিয়ার ছেলে পিলে, তারা কি করে এটাতে আগ্রহ পান। তো ওদের অনেকগুলো ব্যারিয়ারের মধ্যে একটা প্রধান ব্যারিয়ার মনে হয় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমার তখন মাথায় আসলে যে আমাদের গার্জিয়ান হিসেবে একটা দায়িত্ব থাকে যে ওদের কাছে আমাদের সংস্কৃতিটাকে পৌঁছে দেওয়া। এই চিন্তাটা আমার মাথায় স্ট্রাইক করি। করার পরে তখন আমার মা, বলতে খারাপ লাগছে, আমি যদি ক্যামেরায় দেখাতে পারতাম ভালো হতো, আমার মার ছবিটা ওখানে টাঙানো আছে। তো মা সেই সময় আমাকে বলে যে তুই এটা নিয়ে কাজ করতে পারিস। ঘটনাচক্রে সেই সময় মা কিন্তু দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। এবার মা সেই কথাটা আমার কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য না, যে তাহলে মা তো এটা বলছে কিন্তু কাজ করতে পারিস। সেই মাথায় আমার ঢুক বলি, তাহলে আমি মহিষাসুর মর্দিনীকে কিভাবে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছি। আর মা তখন একটা কথা আমার কানে ভালো করে ঢুকিয়ে দেন, যে মহিষাসুর মর্দিনীর যে মূল রস, তার যে মূল ওঠা নামা চলাফেরা, তার যে মানে সঞ্চার পথ যেটাকে বলা হয় আমাদের, সেইটা কিন্তু যে কোনোভাবে লঙ্ঘিত করবে। কারণ এটা আমরা সবাই জানি যে আপনার সবার প্রিয় যে মহানায়ক উত্তম কুমার, যার কণ্ঠ, যার অভিনয় নিয়ে কোনো কথা বলার ক্ষমতা আমার কেন, আমার তো মনে হয় না পরবর্তী বেশ কয়েক প্রজন্ম বা সমস্ত প্রজন্মের মানুষকে আমি মানে একটু আগ বাড়িয়ে বলছি আবেগের চোটে, যে তাদের সম্বন্ধে কোনো প্রশ্ন করে উত্তম কুমারের বিরুদ্ধে কোনো জায়গা থাকবে। এখানে উত্তম কুমারের মতো মানুষ যেখানে ব্যর্থ হয়েছিলেন এটা অন্য একটা সংস্করণ করতে গিয়ে, সেইটা আমার মা বারবার করে মাথায় দেন যে তুই কিন্তু এটাকে লঙ্ঘিত করে দিল, এর মূল সুরটাকে বা মূল যে বাঁধনটাকে তুই একদম ফলো করবি। এইটা এবার আমার মাথায় চ্যালেঞ্জিং হয়ে আসে। যে ইংরেজি ভাষা, সেখানে দেখি ইংরেজি ভাষার মধ্যে একটা কাট ব্যাপার আছে, মানে হোয়াট ইজ ইউর নেম, কিন্তু বাংলায় বলতে পারি তোমার নাম কি। আমি বলাতে পারি, সাধারণত আমরা তোমার নাম কি আমরা প্রশ্ন করি না, কিন্তু তোমার নাম কি বলতে পারি, আমরা দোলা দিতে পারি, মানে আমাদের বাংলা ভাষার মধ্যে একটা দোলা হয়েছে। কিন্তু ইংলিশ বা বিশেষ করে কোনো বিদেশি ভাষার মধ্যে এটা ফলো করেছি আমরা, এটা ভীষণ বিটে চলে, কাট 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 কাট, হোয়াট ইজ ইউর নেম, এইভাবে চলে। এবার এই কাটকাট বা বিটে চলা একটা ভাষাতে আমি আমার এই গোলার সংস্কৃতিকে মেলাবো, এটা আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জিং জায়গা দাঁড়ায়। কিন্তু মায়ের মানে চাওয়া বা মায়ের প্রত্যাশা বা মায়ের আদেশ, এটা আমার কাছে বিশাল একটা জায়গা ছিল। সেইখান থেকে আমার সাধনা শুরু। কিন্তু একটু তো খারাপ লাগার জায়গা তৈরি হয়, সেটা হচ্ছে যে মা তখন ওই অসুখে ভোগার স্টেজটা চলছে। তো সেই সময় আমি একটা পার্ট করে মাকে শুনিয়েছিলাম, তো মা বলল খুব ভালো হয়েছে, হচ্ছে একদম প্রথম পার্টটা আশ্বিনের শারদ পাঠে, এই অংশটা আমি ইংলিশে করেছি। তারপর মা চলে গেলেন, বাড়িতে একটা প্রতিকূলতা এলো, এবং মা যাওয়ার পর কেন জানি না আমি মানে কোনোদিন ভাবিনি যে মাকে এভাবে কম বয়সে হারাতে হবে। 3 বছর আমি প্রায় স্তব্ধ হয়ে গেছিলাম। সেই স্তব্ধতা কাটলো কোনো একটা দিয়ে অদ্ভুত ভাবে। এটা একটা মানে শুনতে অবাক লাগতে পারে, কিন্তু এটা একটা ঘটনা যে আপনি বললেন বলে আপনাকে এত খোলামেলা ভাবে বলছি। মার ছবির সামনে দাঁড়িয়ে মনে হলো যে মা যেন বলছেন যে মানে মুখ বুঝে বসে ঘুম হয়ে থেকে বা কান্নাকাটি করে এটা আমার প্রতি ভালোবাসা প্রদর্শনের সঠিক উপায় নয়। আমি যেটা চেয়েছি তুই সেটা কর, কাজের মধ্যে দিয়ে গেছে থাকি। এই 2013 থেকে আমি আবার নিজেকে চার্জ করবো, মানে মার ছবিটা দেখে যেন মার কথাটা আমার মধ্যে অনুপ্রাণিত হলো, ওরা নিজেকে চার্জ করলো। এই
কাজটা হওয়ার পরে আমি প্রথম যেটা করলাম সেটা ছিল আমার সেই সময় কালো আগে ছোটবেলার উনি বেঁচেছিলেন আমার ইংরেজির মাস্টারমশাই শ্রী নির্মল চন্দ্র সাহা, আমাদের ব্রজমন্ত্রী ইনস্টিটিউশনে পড়াতেন। তাকে বললাম যে স্যার আপনি এটা একটা অনুবাদে প্রাথমিক চেষ্টাটা করলেন, কি সানন্দে রাজি হলেন। তিনি করলেন, সেটা হলো যে ওনার করাটাকে আমি ওই গোলায় ফেলতে পারছি, কারণ একটা ন্যারেশন ওই যে আশ্বিনের স্বাগত কাব্য ইন অ্যান আর্লি অটাম মর্নিং অফ আশ্বিনা, এটা উনি লিখেন। উনি লিখেছেন যে ওয়ান ফাইন মর্নিং অফ আশ্বিন মান্থ অফ বেঙ্গলি ক্যালেন্ডার, এভাবে উনি লিখেছিলেন। এবার সেইটাকে আমি এই আমার এই বাংলা চলার সঙ্গে মেলাতে গিয়ে অনেক এডিট করে 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 ব্যাপারটাকে একটা সময় 2017-তে এসে তাকে লিখলাম। এই হচ্ছে আমার ভাবনা এবং তার ভাবনার যে বাস্তবায়ন, তার ইতিহাস। খুবই ভালো লাগলো শুনে যে একটা সৃষ্টি কিভাবে হয়। এটা অবশ্যই দেখুন মানে একটা পুরনো জিনিস, সেই জিনিসটাকে প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার এইটা প্রয়াসটা। এরপরে মানে তারপরে কি হলো 2017 সালের পরে যখন আপনি মহালয়া প্রথমবার মানে মানুষের সামনে আনলেন, সেই মাধ্যমটা কি ছিল, মানে কোন মাধ্যমে এনেছে? হ্যাঁ, এটা বলেছেন মানুষ সেই সময়ের আগে পর্যন্ত সত্যি কথা বলছি, মানে অনলাইনের ব্যাপারে নিজে কিছু আমি করবো না। অনেকে আমি দেখেছি না পরবর্তী ক্ষেত্রে 2013 থেকে করেছেন, 2012 থেকে করেছেন, কেউ ফেসবুকে রেগুলার পোস্ট করেন। তো সেই সময় পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে খুব একটা অনলাইনের সঙ্গে মানে সেইভাবে আমি রেগুলার থাকতাম না, সম্পৃক্ত ছিলাম না। কিন্তু যখন আমি যে স্টুডিওতে নিয়ে এটা রেকর্ডিং করলাম প্রথম, যেটা করবো বলে, তারা বললেন যাচ্ছে সত্যি আপনি এটাকে কিভাবে প্রকাশ করতে চান, কিভাবে মানুষের সামনে রাখতে চান। আপনার মায়ের একটা আদেশ, যে আদেশটাকে আপনি একটা সৃষ্টির রূপে দিয়েছেন, সেটাকে আপনি মানুষের সামনে কিভাবে পৌঁছাতে চান। একটা লোক সিনেমা তৈরি করেছে, হলে সিনেমাটা ইউজ করে। একজন লোক নাটক মঞ্চস্থ করতে গেলে কোনো একটা মঞ্চকে ভাড়া নেয়, বেছে নেয়, সেখানে বিভিন্ন লোককে টিকিট দিয়ে ডাকে, সেখানে এসে মঞ্চস্থ করে দিয়ে বলে দেখুন এই হচ্ছে আমার নাটক। আপনি কি করে বলবেন? আপনি পত্রিকার কাছে কাছে গিয়ে মনে হয় বলতে পারবেন না। You have to choose a media. What is that media? আপনি কি করেন? তো সেই বলে আপনি একটা ইউটিউবে চ্যানেল খুলুন, আপনার একটা ভালো নাম দিয়ে, সেখানে আপনি এটাকে আপলোড করুন, করলে গোটা বিশ্বের লোক ইউটিউবের লিঙ্কে ভিডিওটা দেখতে পারবে বা শুনতে পারবে। তখন একটি ছেলের মাধ্যমে আমি সাহায্য নিয়ে ইউটিউবে একটা চ্যানেল খুললাম। এই চ্যানেলটার নাম দিলাম, আমার স্ত্রী এখানে একটা ভূমিকা আছে, সে আমাকে এই নামটা বেছে দিয়েছিল যে কারিগরি কবিয়াল। কারণ এই নামটা বুঝতে পারছেন যে একটা অদ্ভুত নাম, কারিগরি কবিয়াল। কারিগরি মানে বুঝতে পারছেন যে যার সঙ্গে একটা কারিগরি বিদ্যার মানে জড়ানো ব্যাপার থাকে। আমি যেহেতু ইঞ্জিনিয়ার, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সেই অর্থে কারিগরি শব্দটাকে চয়ন করা হয়েছে। আর কবিয়াল মানে যার মধ্যে কবি সত্তা বা এই ধরনের সাংস্কৃতিক সত্তা রয়েছে মানুষ সেটা বলে। তো সেই হিসেবে চ্যানেলটার নাম দিলাম কারিগরি কবিয়াল। সেখানে আমি আপলোড করলাম। কিন্তু প্রথম যেটা আপনি জিজ্ঞেস করলেন, প্রথমবার তখন কিছুই জানতাম না, ওই বসে বসে শুধু কতগুলো মানে কি বলবো মানে স্থির ছবি, মানে স্টিল পিকচার কতগুলোকে দিয়ে শুধু ওই পাশ থেকে স্টুডিওতে তোলা যে আমার এই ফাইলটা সেটা চলছে, ওই একটা প্রথমবার ছিল 2017-তে একটা ভিডিও। সেই ভিডিওর মধ্যে কোনো মনোরঞ্জন কিছু নেই, নরঞ্চন তো সেটা হলো। আর সেইবারই আমি বুদ্ধি করে একটা কপিরাইট করে দিয়েছি। কারণ আমি মনে করছিলাম যে এই ধরনের জিনিসগুলো ভীষণ একটা মানে আমাদের একটা প্রবণতা আছে, সেটা কাউকে খুব বাজে শব্দ ইউজ করতে চাইছি না, যে এটাকে নিয়েও প্রভাবিত, এটাকে নিয়ে প্রভাবিত। আমি যখন নিজে একটা তৈরি করেছি খুব ইউনিক ভাবে, খুব নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, বলতে আমার মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, তো এটাকে আমার সংরক্ষণ করাটা আমার দায়িত্ব। আইনগত সংরক্ষণের জন্য আমি এটাকে কপিরাইটে অ্যাপ্লাই করি এবং মাস 6 পরে সেই কপিরাইটে অ্যাপ্রুভাল লিখে দিচ্ছি ভারত সরকারের কাছে। সেই কপিরাইটে হয়ে গেল 2017। এবার থেকে আমি ঠিক করলাম যে 2018-19 এই প্রত্যেক বছরই যেটা করেছিলাম যে মহালয়ার দিনে আমি সবসময় একটা ক্যাপশন দিতাম, যেটা এখনো দিয়ে আমি, যে ভোরবেলা আগে শুনুন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী, এবং সকাল 8টার সময় শুনুন কারিগরি কবিয়াল ইউটিউব চ্যানেলে তারই আন্তর্জাতিক। এই ক্যাপশনটা আমার 2018 থেকে চলছে এখন। এবার মধ্যেখানে 2020 সালে 2019-20 এসে জমতে দাঁড়ায়, কারণ গোটা বিশ্ব ফোন করছে, আমি যে ফোনটা ঘন্টাতে বাধ্য। 20-তে আমার এই মহিষাসুর মর্দিনীটা হয়নি, কিন্তু তখন আমি বাচ্চাদেরকে নিয়ে অনলাইনে, যেহেতু তখন কারিগরি কবিবাড়িতে যাতায়াতটা বন্ধ ছিল, যে তুই একটা পাঠ করে দে, তুই একটা পাঠ করে দে করে করে আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে, তাদের বন্ধু বান্ধব, আমার বন্ধু ছেলে মেয়েরা, এদের সবাইকে নিয়ে আমি ছোটদের একটা মহিষাসুর মর্দিনী করেছিলাম, যেখানে আমার একটা পাঠের ছোট্ট একটা অংশ শুধু ইনক্লুডেড ছিল। কিন্তু বেসিক্যালি এটা একটা অন্য ধরনের মহিষাসুর মর্দিনী, যেটা অনলাইন আমি করেছিলাম ওই কোভিড সিচুয়েশনটাতে একটা নিজেদের ভালো রাখার জন্য, রিলিফ দেওয়ার জন্য।
2021 থেকে আমার সাথে কন্টিনিউটি শুরু হয়। আর 2023-এর পরে আমার কতগুলো আমার চাকরি জীবনে কয়েকটা টানা করে মানে কোম্পানি চেঞ্জ করা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে আমার 2023-এ 24-এ যেটা করা হয়। এবার আগামী দিনে আমার ইচ্ছা আছে 25 লাখ করার, এটা চলছে কাজ। এই ছিল ব্যাপার, তারপর থেকে চলছে। আপনার কিছুদিন আগে বললেন আমাকে যে এবার আপনার এই মহালয়ার এই আমার মহালয়া বললাম মহিষাসুর মর্দিনী ইংরেজি ভার্সন রামকৃষ্ণ মিশনের মঞ্চে ওখানে উঠতে চলেছে, যেটা মানে বলতে গেলে রামকৃষ্ণ মিশন এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বেই বলা যেতে পারে যে তারা তারা যখন আপনার এই নিচ্ছে এবং সেটা আপনি কিভাবে মানে গ্রহণ করে, যেদিন প্রথম ফোনটা এলো সেদিন কিরকম? সত্যি বলছি, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। মানে যেদিন প্রথম আমি ফোনটা পেলাম তখন আমি আমার সাইট অফিসে সাইটে একটা কাজ চলছে, আমার তো এই বললাম আমার সকালটা আমার যায় একটা সম্পূর্ণ অন্য জগতে, আর সন্ধ্যাবেলা এসে হয়তো বাড়ি ফেরার সময় চিন্তা করি যে মহিষাসুর মর্দিনী কবিতা গান ইত্যাদি। তো এরকম একটা কাঠখড় লোহার জীবনের ওখানে আমি আবদ্ধ, হঠাৎ একটা ফোন এলো যে আমি ইয়ে থেকে দেবীর মঠ ইনফরমেশন থেকে ফোন করছি, মহারাজ একটু আপনার সঙ্গে দেখা করতে চাই। না আমি না প্রথমে জাস্ট ভাবছি যে কেউ কি মানে ফটফল করছে, বা এখন তো হয়েছে না প্র্যাঙ্ক কল। হ্যাঁ, প্রাঙ্গনের প্র্যাঙ্কের দুনিয়া এসে পড়েছে। আমার ছেলে মেয়েরা ভীষণ প্র্যাঙ্ক কল সম্বন্ধে পরিচিত, আমার মেয়েরা। তো আমিও টুকটাক শুনি, আমিও কিছু প্র্যাঙ্ক কলের শিকার হলাম, ব্যাপারটা সত্যি তাই ভেবেছিলাম। তবে উনি বললেন যে না, যথেষ্ট ভদ্রভাবে যে না আপনি টাইম নিয়ে অমুক দিন আসুন, মহারাজ সময় করেছেন আপনার জন্য শুধুমাত্র। এটা শোনার পর আমার দুবার ভাবার বা দ্বিধা করার কোনো জায়গা ছিল না, এবং হ্যাঁ অবশ্যই যাচ্ছি। এবার আমার চিন্তা হলো যে নতুন চাকরি, সেখানে আমার একটা প্রফেশন পিরিয়ড চলছে, আমাদের কোনো ছুটি বা বেরোনোর জায়গা নেই। এটা প্রাইভেট ফান্ডে যারা কাজ করে অবশ্যই জানবেন না, জীবন সংগ্রামটা অন্য জিনিস আর সংস্কৃতিটা অন্য জিনিস। তো তখন যাওয়াই হবে। আমি নিজের উপর আস্থা রেখে বললাম হ্যাঁ অবশ্যই যাচ্ছি। বলে অদ্ভুত ভাবে আমি আমার যিনি বস তাকে আমি বললাম যে অসক্ষম মতো ইতিবাদের মতো মহিষাসুরের কি ব্যাপারটাকে বলি, আমি বলেছি যে আমাকে মহারাজ ডেকেছেন দেবী মঠের, আমাকে একটু যেতে হবে, আমি অমুক দিন সাইড থেকে বেরিয়ে ঘন্টা দেবী দিয়ে দেবো, একটু বাইরে যাবো, বাড়ি ফিরে আসবো। অদ্ভুত ভাবে গম্ভীর মানুষ, মানে পারমিশন টারমিশন দেন না, কিন্তু আমি কোনো রিস্ক নেই, আমি কোনো মানে হ্যাঁ অসৎ পথে যাবো না, এটা সব আমার একটা চেষ্টা। এবং আমার মা খুব সৎ ছিলেন, আমি এই ওয়েতে আমি কোনো রকম অসুবিধা করবো না, দেখি না সৎভাবে। অদ্ভুত ভাবে উনি কোনো না করলেন, উনি বললেন যে ঠিক আছে আমি তো মানে আমার ফান দিয়ে জব চললাম, ঠিক আছে ভালো কথা, মানে যা হচ্ছে ভালো হচ্ছে, মাই করাচ্ছেন সব। আমি এখনো বিশ্বাস করি যে এগুলো সবই আমার মায়ের আশীর্বাদেই হচ্ছে। তো তারপরে ওখানে গেলাম, যাওয়ার পরে অদ্ভুত মানে অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে যে আমি গিয়ে বসলাম, অফিসে করার পর বললেন যে মহারাজ ডাকছে। ঘরে গেলাম, সেখানে দেখলাম যথারীতি ঠাকুর স্বামী বিবেকানন্দ এবং মায়ের ছবি, মানে মা শারদার ছবি, কেমন ঠাকুর। আর আমি দেখতে পাচ্ছি সামনে একটা বড় টেবিল, হ্যাঁ, এবং টেবিলটাকে হাফ সার্কেল করে 9 জন মহারাজ বসে আছে। তো আমি তো দেখে আমি অবাক, মানে কারণ আমি জানি যে মহারাজ ওখানে যারা আছেন তারা প্রত্যেকটি মানুষ নিজ নিজ জগতে শুধু নয়, মানে তাদের শিক্ষা জগতেও তারা ভীষণ ভাবে এগিয়ে, তারা প্রচুর শিক্ষিত। এবং এটা শোনা দেখা অভিজ্ঞতা সম্পন্ন ভেতরে ওই 9 জন মানে স্কলারের সামনে বসে আছি আমি, মানে রীতিমতো আমি মানে ফিলিং মাইসেলফ মানে টেন্সড, হ্যাঁ ভীষণ ভাবে। আমি তখন ঠাকুর রামকৃষ্ণ তাকে ভাবলাম যা হয় হবে, যা প্রশ্ন করলে আমি সব করবো। আচ্ছা সুপ্রিয় বাবু, আমরা শুনেছিলাম বছর থেকে আগের ঘটনা হবে হয়তো, সেই সময় বাংলাদেশেও এরকম একটা মানে মহিষাসুর মর্দিনীর ইংরাজি ভার্সন তৈরি করে বলা হচ্ছিল যে সেটা হয়তো তাদের সৃষ্টি, এরকম একটা ব্যাপার। তারপরে আপনি ক্লেম করার পরে তারা হয়তো ক্ষমা চেয়েছিল, এরকম একটা শুনেছিলাম আমি। বিষয়টা যদি একটু বলেন। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছি। আসলে আমিও এটা দেখি, হঠাৎ করে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আমাকে একটা লিঙ্ক পাঠায় বিদ্যা শিখিয়ে, ওইরকম একটা বিশেষ আমরা শুনেছি 2017 থেকে শুনছি। সেটা মতেই কিছুটা, কিন্তু আবার কিছু কিছু শব্দ আলাদা। এরকম একটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে অনেকে বাচ্চারা বসে সনাতনী হিন্দু বলে একটা নাম দিয়ে বিভিন্ন চ্যানেল থেকে প্রচার করছে, প্রচুর ভিউজ। হ্যাঁ, তারপরে তাই তা আমি ওই লিঙ্কটা খুলে দেখলাম, হ্যাঁ তাই স্যার একদমই তাই। তখন আমি প্রথমে ভাবলাম বারবার করে শুনলাম, তারপরে দেখছি হ্যাঁ ঠিক তাই, আমারটাই পুরোপুরি করেছে। এবার কিছুতেই ওদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছি না। আবার মনে হচ্ছে যে এটা নিয়ে একটা ইয়ে করবো, কি বলে একটা কোনো কপিরাইট বা কিছু দেবো, তাহলে ওদেরও মানে
কোনো কাউকে যদি আমি অন্যায় জানতে পারছি বা অন্যায়ের বিরুদ্ধে যাওয়ার জন্য আমার আইনগত ভাবে অনেক স্টেপ আছে, সেই স্টেপটা করতে গেলে সোজা কথা আমাকেও সেই নোংরাটা ঘাটতে হবে। এবার জানি না কি ব্যাপারটা কেন করছে তারা, নিজেরা সূর্য যায় কিনা দেখি। সেই সময়টুকু ট্রাই করার পরে আমি একদিনকে একটা অনুষ্ঠান করলাম ইউটিউবে যে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে যে এগুলো ভুল হচ্ছে এবং আমার এটা কপিরাইটেড, এটাকে আপনারা কেন করছে। বলার পরে দেখলাম এক ভদ্রলোক আমার সঙ্গে আমার ফেসবুকের ইয়েতে এসে মেসেঞ্জারে এসে যোগাযোগ করলেন যে দাদা এভাবে করবেন না, আমরা বাংলাদেশের হিন্দুরা ভীষণ সমস্যার মধ্যে আছি। তখন কিন্তু রাজনৈতিক ভাবে যে এতটা টানাপোড়েন বাংলাদেশে এখন চলছে সেটা তখন কিন্তু প্রকাশ ছিল, মানে সবই অন্তঃশরীরটা চলছিল, যেটা আমি তখন 2018-তে 19-এর কথা বলছি, মানে আমি এটা বলছি কোভিডের আগে। হ্যাঁ, তাই তাহলে আপনারা স্বীকার করতে পারতেন যে আমার কাছে নিয়ে করেছেন বা এরা ভুল হয়ে গেছে, এবার থেকে আমি ফেসবুকে আপলোড করছি এবং আপনার নাম বলে তারা আপলোড করে আমাদের সেই লিঙ্কটা পাঠায়, সেই লিঙ্ক আমার কাছে আছে। তখন আমি দেখি ওরা লিখলো যে ইংরেজি অনুবাদের সৌজন্যে সুপ্রিয় সেনগুপ্ত দাদা, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। হ্যাঁ, ভারতবর্ষ। এটা দেখলাম লিখে দিচ্ছি। কারণ আমি তো চাই, আমি তো চাইছি না যে আমার সৃষ্টিটা নিয়ে আপনি আপনার কেউ করুন না। যত বেশি সৃষ্টিটা এরকম পড়াশোনা এমন একটা জিনিস, আজকে যদি আমি কোনো একটা গান লিখতে পারি সাকসেসফুলি, সেই গানটা যদি আজকে ওর মুখে শোনা যায়, আপনার মুখে শোনা যায়, আরো 10 জনের মুখে শোনা যায়, সেই গানটা তো আরো বেশি স্বীকৃতি হয়। আমি চেয়েছি যে মায়ের স্বপ্নটা ছড়িয়ে পড়বে, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। কিন্তু যখন তারা এটা সৃষ্টির যে মূল মানে জায়গাটা সেটাকে অস্বীকার করছিলেন, তখন সেটা আমার খারাপ লেগেছিল। আমি বলার পর যখন তারা সেটাকে নতুন করে একইভাবে আপনি করলেন যে না সৃষ্টির ইয়েটা মানে কি বলবো, মানে সৃষ্টির যিনি মূল স্রষ্টা তার নামটা আমরা উল্লেখ করছি, তখন তারপর তার থেকে এখন সমস্যা নেই। তারপর যখন 2021-22-23 তাদের সঙ্গে আমার সঙ্গে তাই এখনো প্রেসিডেন্টের কথা হয়, বদলের সঙ্গে খুবই ভালো মানুষকে। মানে আসলে কি হয় জানেন তো, যে কোনো একটা ঘটনা দেখে আমরা কোনো একটা মানুষকে বা সংস্থাকে বিচার করি, দেখা যাবে যে তার মূলে হয়তো কোনো একটা অন্য লক্ষ্য আছে। আমি হয়তো তাকে শত্রু ভাবছি, সে শত্রু না, সে চাইছে যে হিন্দু ধর্মটা কত রিচ, কত এনরিচ, সেটা প্রমাণ করার জন্য সে বলছে দেখেছেন আমরা কিন্তু আমাদের গীতাকে, চণ্ডীকে বা আমাদের রামায়ণ মহাভারত হিংসা করতে পারি। এইটা দেখানোর জন্য তিনি আমার সৃষ্টিটাকে নিয়েছিলেন, তার বাচ্চাদের দিয়ে করিয়েছিলেন। তো এখন আমার কাছে সেই রাগ বিন্দুমাত্র নেই। আমি তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক এখন আমার, এবং তারা প্রত্যেক মুহূর্তে আমার সঙ্গে মানে আমার মানে ভালো মধ্যে সবকিছু মধ্যে তারা থাকে, আমি থাকি, এবং তারা এটা যত খুশি প্রচার করুন আমার খুব আনন্দের জায়গা, কোনো বিরোধ নেই। তাদেরকে আমি অসংখ্য বন্ধুকে ধন্যবাদ জানাই যে তারা আরো বেশি করে আমার বিশ্বাসী জিনিসটা তারা মঞ্চস্থ করুন এবং ইউটিউবে করুন, যেখানে খুশি করুন। দারুণ ব্যাপার, যত ছড়িয়ে পড়বে তত বেশি। কারণ পড়াশোনা, সৃষ্টি, জ্ঞান এগুলো ছড়ালে জ্ঞান ছড়ালে পারিবারিক কবিয়ালের যে প্রয়াস মহিষাসুর মর্দিনীর ইংরাজি ভার্সন, এই ভার্সনটা আমরা সরাসরি ধর্মচক্র অফিসিয়াল চ্যানেলে কিছুটা অংশ আমরা শুনে নেব মহালয়ার আগে, যাতে আপনারা বুঝতে পারেন যে সুপ্রিয় বাবু কি নিয়ে কাজ করে, কি নিয়ে কাজটা করেছেন এবং কি সৃষ্টি করেছেন। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি যে কোনো একটা বাংলা অংশ সেটাকে আগে একবার করি, তারপর সেটাকে যখন আমি ইংলিশ পড়েছি সেটা একবার করি, তাহলে কোনো হচ্ছে সেকেন্ড পার্টটা কি? জি স্যার। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন, দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী। কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদ্যুতি, নৃমুণ্ড মালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে, সপ্ত লোকতাই আনন্দ মগ্ন। এবার এই অংশটা ইংরেজি করছে। জি স্যার। Goddess Durga is eternal, full of power and virtues. She is one but varied and various are her revelations. The goddess is Lakshmi, again with the unique power of absolute. She is the wife of Brahma. Sometimes she is revealed as the wife
And sometimes again, she is an unwedded chaste girl. She also looks like the wife of Indra as she reveals herself in great thunders. As the violent splendor of Lord Shiva, she reveals herself as Chamunda, the killer of the giants Chanda and Munda. Further, she is the destiny full of darkness. The advent of this omni-appearing supreme power of the prime nature is going to be realized. So all the seven worlds are full of delight. কারণ এটা আপনার আপনি যে গত বছর যেভাবে আপনার চ্যানেলে মধ্যে যে এই ভার্সনটা পুরোটা প্রতি বছর আপলোড করতে থাকেন, মানে চেষ্টা করি প্রতি বছর বসা, এবছর হয় না। এবছর এখনো পর্যন্ত হয়নি, তবে চেষ্টা কাজ চলছে, কারণ এটা একটা প্রচুর পয়সা করির ব্যাপার। আমি মনে করি এটা আমার মার প্রতি ডেডিকেশন। মা থাকলেও তো আমার মায়ের জন্য আমার একটা কি বলবো, মানে অঞ্জলি থাকতো, মাতৃ অঞ্জলি হিসেবে আমি দেখি। এবং এটাতে আমি কোন রকম কোনো এখনো পর্যন্ত কোনো আমার অ্যাড বা কোনো ইনভেস্টমেন্ট নেওয়া বাইরে থেকে সেগুলো আমি করিনি। এটাকে আমি আমার মাতৃ পুজো হিসেবে দেখি। তো একটা বছর মধ্যে এখানে একটু অসুবিধার মধ্যে ছিলাম বলে মাকে মনে বলেছি, মা এবার তোমায় কাপড় দিলাম না। হ্যাঁ, তো সেখানে সেটা সেই বছরটা বাদ গেছে। চেষ্টা করছি এবছর করে। আমরা অবশ্যই আশা করে থাকবো যাতে আপনাদের এই বছরের অনুষ্ঠান থাকে, আগামী কয়েক শত বছর আপনার মানে যেভাবে চলবে। হ্যাঁ, অবশ্যই যাতে এটা। এবং আমার একটাই উদ্দেশ্য, এইটার আপনি আর এখনো চণ্ডীপাঠ করেন? হ্যাঁ, চণ্ডীপাঠ কিন্তু আমি এটা একটু বলে রাখি ঠিক কথায়। দেখুন, অনেকে ভাবে এই মহিষাসুর মর্দিনী আর চণ্ডীপাঠ মনে হয় একটা, কিন্তু হয় না। আসলে এই মহিষাসুর মর্দিনী মানে মাতৃ বন্দনার যে একটা গাথা বা কি বলবো, একটা গ্রন্থনা পাঠ যাকে বলা হয়, সেই গ্রন্থনা পাঠের মধ্যে শ্রী শ্রী চণ্ডী থেকে 3টে অংশ নেওয়া হয়েছে। যেমন প্রথমে ওই তোয়ানো সোহা তোয়ানো সোয়াধা বলে একটি পাঠ রয়েছে, তারপরে দেবী, তারপর নাথ বিহারে প্রসিদ্ধ একটা রয়েছে, তারপরে যা দেবী সর্বভূতেষু রয়েছে। এরকম 3টি অধ্যায় থেকে 3টি পাঠ চণ্ডী জায়গায় এখানে নেওয়া হয়েছে। কিন্তু এটা চণ্ডীপাঠ নয়। শ্রী শ্রী চণ্ডীপাঠের যে 13টি অধ্যায় থাকে এবং সেটা যদি নিয়ম করে করতে হয়, সেটা অনেকটা বড়। তো সেটা কিন্তু আমি প্রত্যেক বছর, মানে সেই যে ছোটবেলায় এই গল্প যখন আমি প্রথম আমার ক্লাবে চণ্ডীপাঠ করি, সেই সময় থেকে কোনোবার এমনও হয়েছে, এটা মায়ের আশীর্বাদ ছাড়া সম্ভব না, ওইভাবে চিৎকার করে পাঠ করে, কারণ চণ্ডীপাঠের নিয়ম আছে, চণ্ডীপাঠ কিন্তু সঠিক উচ্চারণ করে জোরে পাঠ করতে হয়, মানে নির্বিঘ্ন করে পাঠ করা যাবে না। যেমন গীতা এবং চণ্ডীর মধ্যে একটা দেখবেন সুরগত পার্থক্য আছে। গীতার মধ্যে একটা সুর থাকে, গীতার মধ্যে একটা ভক্তি জোর আছে, আর চণ্ডী হচ্ছে শক্তি জোর। তো সেখানে একটা জোরে বলা এবং সঠিক উচ্চারণ করে বলা, এর মধ্যে একটা ব্যাপার আছে, মানে এখানে খুব মানে ভোকাল পাওয়ারটা লাগে, এনার্জিটা লাগে। তো সেটা এক প্যান্ডেল থেকে এসে আর এক প্যান্ডেলে, এইটাও আমি কিন্তু প্রায় 15 বছর করেছি। এবং এখন যেটা হয়েছে, এখন ভাবি না দু জায়গায় করবো না, এক জায়গাতেই করবো। এবছরও আছে, এবছরও আমি একটি ক্লাবে যেখানে প্রত্যেকবার করি, সেখানে আমাকে ছাড়বে না, তারা না করবো না, না হবে না, কি হবে। তো আমি মনে করি এটাও মায়ের আশীর্বাদ যে করতে পারছি, যতদিন পারবো আমি করে যাবো। অসংখ্য ধন্যবাদ সত্যিভাবে আপনাকে বিশ্বাস চ্যানেলে। আমার স্বপ্নকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার এই মায়ের স্বপ্নকে প্রচারের হাতিয়ার হিসেবে আমি যাদের ভেবেছি, এই সমস্ত মানুষেরা যারা আমার এই মায়ের স্বপ্নকে আপনাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, আমি মনে করি এটা মায়ের আশীর্বাদে যেন তারাই আমার কাছে মায়ের হয়ে এই কাজটা করতে এসছেন, মানে আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সামনে মায়ের এই সৃষ্টিটাকে পৌঁছে দেওয়ার। তাই আমি আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই।